নাইজেরিয়ার চেয়ে অনেক খারাপ অবস্থা বাংলাদেশের এয়ারপোর্টের কার্গো হ্যান্ডলিংগুলো। এমন এমন লোককে আমরা এমন জায়গায় বসাই যে তারা দেশের ভবিষ্যৎটা কিভাবে বিল্ড আপ করবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে, এটা বোঝা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। রোজার মধ্যে একটা জিনিসের প্রাইস বেড়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণ সাপ্লাই চেইন ব্যবস্থা। রাইট, এক্স্যাক্টলি। আকিজ লজিস্টিক্স কিভাবে বাংলাদেশের লজিস্টিক্স খাতে একটা উদ্যমী, প্রতিশ্রুতিশীল, একটা গতিশীল অবস্থায় ভূমিকা রাখতে পারবে বলে আপনি বলছেন আমাদেরকে? স্বাগত জানাচ্ছি এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ারে। আপনাদের সাথে আছি আমি তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অফ আকিজ রিসোর্স। আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ারে উপস্থিত আছেন জনাব ফজলে হুদা। তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আকিজ লজিস্টিক্স লিমিটেড। হুদা ভাই, কেমন আছেন? তৌফিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মতো একজন মানুষকে, ক্ষুদ্র মানুষ আমি মনে করি, কাজ করি, আমাকে ডেকেছেন। আকিজ রিসোর্সের এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, আমি অনেক টকশো করি, বাট এটা আমাকে সত্যিই মুগ্ধ করেছে, সম্মানিত বোধ করলাম যে এখানে আপনি ডেকেছেন আমাকে। এবং এই জন্য আকিজ রিসোর্সেসের শেয়ার হোল্ডার এবং সকল শুভানুধ্যায়ী এবং আমার আপনাকে সহ আপনার সকল টিমকে আমার আন্তরিক ধন্যবাদ। এয়ার টক প্রেজেন্টসের আজকের অতিথির সাথে যাওয়ার আগে এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ার সম্পর্কে কিছুটা বর্ণনা করতে চাই। মূলত এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আকিজ রিসোর্সে কর্মরত সব স্তরের এমপ্লয়িরা তাদের প্রকাশিত অপ্রকাশিত অনেক কথাই বলার চেষ্টা করেন। এটার মাধ্যমে তারা তাদের ডে টু ডে অপারেশনাল যে কাজগুলো করেন, তাদের ব্যক্তি লাইফে তারা কেমন, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন হতে পারে কোম্পানিকে কিংবা কোম্পানির বাইরে, সেই জিনিসগুলোকে আমরা আসলে তুলে আনার চেষ্টা করি। সো প্রথমে হুদা ভাই, আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, আপনার একটা বিশাল বর্ণাঢ্য ক্যারিয়ার, এই ক্যারিয়ারে বেশ দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গাতে আপনি কর্মসূত্রে ছিলেন। মূলত ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার, এবং সেখান থেকে কর্মক্ষেত্রেও ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথেই আপনার সংযুক্তি, এবং এটার উচ্চ পদেও আসীন ছিলেন। আকিজ লজিস্টিক্সে আপনি গত এক বছরে কীরকম ভূমিকা রাখতে পারছেন, এবং এই পুরো প্রক্রিয়ায় আজ আকিজ লজিস্টিক্সের সাথে সম্পৃক্ত হয়ে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল পারসন কেমনভাবে আপনি পুরো বিষয়টাকে দেখছেন, যদি আমাদের সামনে একটু বলতেন। ধন্যবাদ তৌফিক ভাই। দেখুন, আমি আমার আগের একটা কোম্পানিতেই আমি কাজ করেছি 24 বছর। এখানে আপনি যেটা বলেছেন যে ফাইন্যান্সের উচ্চ পদে ছিলাম, আমার পদবি ফাইন্যান্সের উচ্চ পদ ছিল। আমার বোধহয় লাস্ট 5-7-10 বছর আমি ব্যবসায়ী দেখেছি, এবং সেখানে লজিস্টিক্স থেকে শুরু করে এয়ারলাইন, এয়ার কার্গো, এবং আপনার এমনকি এফএমসিজি ডিস্ট্রিবিউশন, ফার্মা ডিস্ট্রিবিউশন, এমনকি কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেম ডিস্ট্রিবিউশন, বিভিন্ন টাইপের, এমনকি ও ভাই একটা কোম্পানি ছিল যেটা শেয়ার রাইডিংও দেখেছি। সো এটা নামে আমি ফাইন্যান্সে ছিলাম, কিন্তু কাজ করেছি আসলে বিজনেসেই শেষের 8-10 বছর। আপনি যে জায়গাগুলোতে বললেন, এই জায়গাগুলোর অনেক ইনফরমেশন হয়তো বা ওইভাবে আমাদের কাছে ছিল না, বাট শুনে খুবই ভালো লাগলো যে আপনি ও ভাইয়ের মতো একটা ডিফারেন্ট টাইপের প্ল্যাটফর্মের সাথেও সংযুক্ত ছিলেন। সো মূলত বাংলাদেশে সাপ্লাই চেইন সেক্টরে যে ধরনের পরিবর্তন আমরা আসলে প্রেক্ষাপটগুলোকে বারবার সামনে আনি, সাপ্লাই চেইন এবং তথা আন্তর্জাতিক পরিবহনে, ব্যবসায় বাংলাদেশের পরিস্থিতি কতটা সহায়ক, যদি আকিজ লজিস্টিক্সের অ্যাঙ্গেল থেকে একটু বলতেন। ধন্যবাদ। বাংলাদেশের সহায়ক কতটুকু তার চেয়ে আমি বলবো এখানে লজিস্টিক্সে কাজ করবার ব্যাপ্তিটা অনেক বড়। বড় এই কারণেই যে এটা এখনও সেই সনাতনী পদ্ধতিতেই চলছে। আপনি যদি দেখেন যে লজিস্টিক্সের একটা বড় পার্ট হচ্ছে ওয়্যার হাউজিং। আমাদের দেশে ওয়্যার হাউজিংগুলো এখনও অটোমেটেড ওয়্যার হাউজিং না, এবং ম্যানুয়াল কাজ হয়। অধিকাংশ ওয়্যার হাউসে আপনি দেখবেন ফর্কলিফট নেই। বাংলাদেশের যেটা সবচেয়ে বড় সমস্যা লজিস্টিক্সের আমি মনে করি সেটা হচ্ছে প্যাকেজিং একটা লজিস্টিক্সের পার্ট। বাংলাদেশের প্যাকেজিং ইন্ডাস্ট্রিগুলো এখনও গ্লোবাল স্ট্যান্ডার্ড মিট করতে পারে না। আমি একটা সময় যখন এয়ারলাইনের কার্গো দেখতাম,
তখন আমার মনে আছে সারা পৃথিবী থেকেই, এমনকি পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল থেকেও প্যাকেজিংগুলো খুব সুন্দরভাবে আসতো। কিন্তু দুবাইয়ে যখন দেখতাম যে এটা বাংলাদেশের কার্গো, হয়তো প্যাকেজের অর্ধেক ফুটা কিংবা কিছু মাল বের হয়ে গেছে, এত মানে নিম্নমানের কোয়ালিটি সেখানে। এই জিনিসটা এ কারণেই আমি বলছি যে এখানে ডেভেলপ করবার ওয়্যারহাউজিং বলেন, প্যাকেজিং বলেন, এমনকি মডার্ন টেকনোলজি, অধিকাংশ ওয়্যারহাউস এখনো বারকোড ইউজ করে না। খুব সিম্পল আইটির কথা আমরা যদি বলি, স্ক্যানিং সিস্টেম এবং অটোমেটেড যে সিস্টেমগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা দেখি, সেই জিনিসগুলো এখনো হয়ে ওঠেনি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এয়ারপোর্টগুলো ঠিক আমার মনে মনে হয় যে নাইজেরিয়ার চেয়েও অনেক খারাপ অবস্থা বাংলাদেশের এয়ারপোর্টের কার্গো হ্যান্ডলিংগুলো। আর যেটা সি পোর্টের অবস্থা, সেটা তো সবাই জানি আমরা, যে সি পোর্টের কি কাহিনী। প্রায় প্রত্যেক দিনই সেখানে কন্টেনার জট, সিস্টেম নাই, একটা ট্রাক পুষতে এতক্ষণ লাগে। পোর্টগুলোর যে ব্যবস্থাপনা, এটার সাথে যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজগুলো, সেগুলো লিঙ্কেজ পুরোপুরি খুবই সেকেলে অবস্থায় ছিল, এখনও আছে। এটার কারণ হচ্ছে যে লজিস্টিক্স ডেভেলপ করতে গেলে একটা দেশের সরকারকে সবার আগে বুঝতে হবে যে এই লজিস্টিক্স ব্যবস্থাপনাটা কেন দেশের অর্থনীতিতে দরকার। সরকারের যত দ্রুত এটা অনুধাবন হবে, তত দ্রুত এটা ভালো হবে। কিন্তু সেই সাথে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, আপনি যেটা বলেছেন যেমন অ্যাকিজ লজিস্টিক্সের, এখানে কমপ্লায়েন্স একটা বড় বিষয়। আমি খুবই প্রাউডলি একটা কথা বলতে চাই, অ্যাকিজ লজিস্টিক্স আমি যখন জয়েন করলাম, আমাদের যেসব এয়ারপোর্টের লজিস্টিক্স অফিসগুলো অধিকাংশই হচ্ছে নন কমপ্লায়েড বিল্ডিংয়ে, এমনকি রেসিডেন্সিয়াল হাউসের ভিতর। আমি থ্যাঙ্কস টু অ্যাকিজ লজিস্টিক্স শেয়ার হোল্ডার্স দ্যাট দে আর সো কমপ্লায়েড। তারা বলল যে রেন্ট যত হোক, আই নিড এ কমার্শিয়াল বিল্ডিং টু স্টার্ট দ্য লজিস্টিক্স অফিস। এবং আমরা সেখানেই গিয়েছি। আমরা ইনশাল্লাহ উদ্বোধনে চলে যাব সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। ইনশাল্লাহ আমরা একটা বড় আয়োজনও করতে চাচ্ছি সেখানে। সেখানে আমাদের যারা সাপ্লায়ার বলতে আমরা এয়ারলাইন, শিপিং লাইন, ট্র্যাকিং কোম্পানি, তাদেরকে বুঝি, এবং আমাদের যারা কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার, তাদেরকে নিয়ে আমরা একটা গ্র্যান্ড ওপেনিং করব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আসলে সামনের দিনের অনেক জিনিস আসলে এখনই উন্মুক্ত হয়ে গেল, কিন্তু যে জিনিসটা আমি আসলে প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু আপনি শুরুতে বলে দিয়েছেন। তারপরেও আবার জিজ্ঞেস করি, 20 থেকে 25টা দেশ আপনি পরিচালনা করার বা সেসব জায়গাতে বিজনেস অপারেট করার অভিজ্ঞতা সমৃদ্ধ। সেই জায়গাটাতে যদি বলি যে বাংলাদেশ আসলে অপারেশনাল সাইড থেকে বাইরের এই দেশগুলো থেকে পার্থক্য কতখানি, মিল অমিলের ব্যাপারটা যদি আরেকটু তুলে ধরতেন। দেখেন, লজিস্টিক্স একটা কমপ্লেক্স বিষয়। আমরা লজিস্টিক্স বলতে আমরা যদি বুঝি যে ডিমান্ড ক্রিয়েশন থেকে শুরু করে একটা প্রোডাক্ট একদম আপনার গ্রাহকের র্যাকে যাওয়া পর্যন্ত, এই পুরো সিস্টেমটাকে লজিস্টিক্স আমরা যদি ডিফাইন করি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের ডিমান্ড ক্রিয়েশনটা বিজনেসম্যানরা যেভাবে করেন, সেখানে আরও প্রযুক্তিগত এবং টেকনোলজির অনেক ফ্যাক্টর আমরা সেখানে নিয়ে এসে আরও ইনোভেটিভ ডিমান্ড ক্রিয়েশন করতে পারি। যেটা ইউরোপে হয়, যেটা উন্নত বিশ্বে হয়, সেটা আমরা করতে পারি। এক, দুই, এর পরের যেটা, সেটা হচ্ছে প্যাকেজিংটা আমি যেটা আপনাকে একটা খুব একদম বাংলাদেশের প্রেক্ষাপটে একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি বোম্বের আলফানজো ম্যাঙ্গোর কথা বলেন, এইটা সারা পৃথিবীতে ওরা যেভাবে প্যাকিং করে পাঠায়, আমরা যেভাবে ডিমের খাঁচি রাখি, ওইভাবে এক একটা খাঁচির মধ্যে তারা আম প্যাকেজ করে। বাংলাদেশের যে আমের যে সুস্বাদু আম, এটা পৃথিবীর কোথাও নাই। আপনি যদি আলফানজো খান আর আরেকটা যদি লোকাল ভালো প্রোডাক্টের আম খান, দেখবেন যে এটা অনেক ভালো। কিন্তু ওই যে আমাদের প্যাকিং সিস্টেম এবং মার্কেটিং সিস্টেমটাকে আন্তর্জাতিকরণ করবার যে প্রক্রিয়া, ওইখানে আমরা অনেক দুর্বল অবস্থায় আছি। সে কারণে আবার বলছি যে আমাদের প্যাকেজিং ইন্ডাস্ট্রি সাপ্লাই চেনের একটা বেসিক আমি মনে করি। তবে একটা কথা তো সত্যি যে আমাদের দেশে ইন্ডিজিনাস মানে দেশের প্রডিউস করা যে ফ্রুটস, ধরেন আমের কথাই ধরি, আমরা আমের ক্ষেত্রে বিশ্ব সেরা, কিন্তু আমরা আসলে বিশ্বকে এভাবে পরিচয় করিয়ে দিতে পারছি না, বিকজ অফ আমাদের এই ইন্টারনাল দুর্বলতার কারণে। আপনি কি মনে করেন যে এখানে রিসোর্স ডেভেলপমেন্টের একটা বড় জায়গা আছে?
হিউম্যান পাওয়ার যাদেরকে দিয়ে আমাদের এই কাজগুলো করাতে হবে, একটা মানসিকতার পরিবর্তনেরও হয়তোবা দরকার আছে। অ্যাজ এ হোল বাংলাদেশের লজিস্টিক্সকে হয়তোবা একটা স্ট্র্যাটেজিক ন্যাশনাল সেক্টর হিসেবে বিবেচনা করার দরকার আছে। এটা সরকারি উদ্যোগেরও হয়তোবা প্রয়োজন হবে। আপনি কি মনে করেন? আহ, দেখেন, তাহলে আবার ওই গোড়ার জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে যে সরকারকে অনুধাবন করতে হবে। আমাদের দেশের যারা সরকারে থাকেন, যারা লজিস্টিক্স দেখেন, শিপিং মিনিস্ট্রি দেখেন, যারা দেশের অর্থনীতিটা দেখেন, কিংবা আপনি দেখবেন যে শিপিং ইন্ডাস্ট্রির যে যারা শিপিং মিনিস্টার হন, তাদের মিনিমাম ধ্যান ধারণা নাই। তারা বলতে পারবেন না হয়তো বা যে মাস্টার বিল অফ লেডিং কাকে বলে কিংবা হাউস বিল অফ লেডিং কাকে বলে। যে এমন এমন লোককে আমরা এমন জায়গায় বসাই যে তারা দেশের ভবিষ্যৎটা কিভাবে বিল্ড আপ করবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে, এটা বোঝা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আর বাকিটা আমি বললাম না, যে বটম লাইন এইটাই যে প্রাথমিকভাবে সরকার এইটা অনুধাবন করতে হবে। কারণ সরকার যদি রাস্তা তৈরি না করে, গাড়ি চলবার কিন্তু জায়গা থাকে রাইট, না। এক্স্যাক্টলি, আপনি হাঁটতে পারবেন কিন্তু আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন না। এক্স্যাক্টলি। ঠিক এমনই অবস্থায় হচ্ছে এই লজিস্টিক্স বিজনেসটা। আপনার পোর্টের ব্যবস্থাপনা থাকতে হবে, এয়ারপোর্টের ব্যবস্থাপনা থাকতে হবে, আপনার কাস্টম ক্লিয়ারেন্সটা এখন পর্যন্ত আমাদের পাকিস্তানে পর্যন্ত কাস্টম ক্লিয়ারেন্স অনলাইন। ভারতেরটা আমি বাদই দিলাম, পাকিস্তানে পর্যন্ত কাস্টম ক্লিয়ারেন্স অনলাইন হয়। এখন পর্যন্ত এদেশে টাকা রেমিট করতে আপনার গাদা গাদা ডকুমেন্ট দিতে হয় ব্যাংকে। রাইট, রাইট, এখন এক্স্যাক্টলি। তো এই যে আপনার এয়ারলাইনগুলো আসে না। আমাদের এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এয়ার ফ্রেট হচ্ছে বাংলাদেশ থেকে, সবচেয়ে বেশি সি ফ্রেট এখান থেকে পার কন্টেনার বাংলাদেশ থেকে। ট্রান্সপোর্টেশন কস্ট যখন এত হাই হয়ে যায়, তখন কিন্তু ভোক্তা এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়। কাজে একটা দেশের ভোক্তাকে কিন্তু সাপ্লাই চেনের সাথে এবং লজিস্টিক্স বিজনেসের সাথে আপনি আমি সবাই কিন্তু জড়িত। আপনি শার্ট যখন বানাবেন এখানে, আপনার টেক্সটাইলটা যখন আসে, তখন কিন্তু কাস্টমস করতে যেয়ে একজন কাস্টম ক্লিয়ারেন্স এজেন্ট যখন আপনার শার্টটা ক্লিয়ার করতে যায়, তাকে যতটুকু অতিরিক্ত টাকা খরচ করতে হয়, আপনার ইম্পোর্টার বা আপনার যে শার্টের যে রিটেইলার, তার সাথে কিন্তু প্রাইসটা অ্যাড হচ্ছে, পয়সাটা কিন্তু আপনি দিচ্ছেন। সো এই যে একটা প্রক্রিয়া, পুরো সাপ্লাই চেন আপনার আমার জীবনের সাথে জড়িত হয়ে গেছে এবং প্রাত্যহিক দিনের সাথে জড়িত। আপনি দেখেন যে ঈদের মধ্যে আপনি দেখবেন অনেক সময় হঠাৎ করে একটা জিনিসের প্রাইস বেড়ে যায়। এটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কিন্তু সাপ্লাই চেন। রোজার মধ্যে একটা জিনিসের প্রাইস বেড়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণ সাপ্লাই চেন রাইট, ব্যবস্থাপনা। রাইট, এক্স্যাক্টলি। তো এই যে এই বিষয়গুলো আপনি দেখবেন যখন একটা কুরবানির আগে যারা ঢাকায় থাকে, এটাও কিন্তু একটা লোকাল সাপ্লাই চেন আমি মনে করি। রংপুরে যে গরুটার প্রাইস হয় 1,00,000 টাকা, ওই গরুটার প্রাইস কিন্তু আপনার ঢাকায় এসে হয় 1,50,000 টাকা। কিন্তু আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এত হাই কেন হয়? বিকজ ওই ট্রাককে অনেক ট্রাফিক মোকাবেলা করতে হয়। তো এই কারণেই আমি বলছি যে পথিকের সৃষ্টি করে না, ঠিক আছে, পথিকই পথিক সৃষ্টি করে, কিন্তু আমাদের দেশের যে সিচুয়েশন এবং সাপ্লাই চেনের যে বেজ, এই বেজ এবং ব্যাকগ্রাউন্ড সৃষ্টির জন্য সরকারকে আগে আসতে হবে। এটা তো অবশ্যই সত্যি কথা। এবং সরকারি সহায়তা ছাড়া, পলিসিগত পরিবর্তন ছাড়া, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং সিস্টেম প্রসেসকে তুলে আনা, এটা আসলে এককভাবে কারো পক্ষেই সম্ভব না। এবং আমাদের দেশের এতদিনের পরিশ্রম, অবশ্যই দেশে গার্মেন্ট শিল্প ফ্লারিশ করেছে, বিভিন্ন সেক্টরকে থ্রাস্ট সেক্টরে রূপান্তর করা হয়েছে, বাট স্টিল যে জায়গাগুলোতে আমরা অনেকখানি পিছিয়ে আছি, মেবি হয়তো বা অনেক বড় পলিসিগত পরিবর্তন দরকার। আর আরেকটা ব্যাপার আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, যদিও আমাদের এখনকার পর্যন্ত ডায়ালগটা অনেক বেশি একটু খটোমটো হচ্ছে, অনেক দর্শকের জন্য হয়তো বা বুঝতে একটু ডিফিকাল্ট হবে, বাট তারপরও আমি জিজ্ঞেস করতে চাই। টেকনিক্যাল টার্ম বেশি। এক্স্যাক্টলি। আর সেখানে যদি আমি বলি যে আপনি ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন, লাইক লজিস্টিক্সের সাথে তো অবশ্যই ব্যাংকিং ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। আমি এই সিএফও প্রফেশন থেকে এই সিইও হিসেবে আমি এখানে জয়েন করেছি, ফাইন্যান্স বাদ দিয়ে। এর একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা এখন পর্যন্ত এমন অবস্থায় আছে, যেমন আমি যদি 90 দশকের কথা চিন্তা করি, তখন একটা ব্যাংক আপনার সিএনএফ সার্টিফিকেট
যেটা অন্যান্য দেশে বলে জিআরপি, গভর্নমেন্ট রেভিনিউ প্রসেস, আমরা বলি কাস্টম ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যে ব্যাংক ইস্যু করতো তখন ইস্যু করতো ম্যানুয়ালি, এবং তখন ব্যাপক হারে দুর্নীতি হইতো, এবং টাকা দেশে না এনেই হয়তো একটা সিএনএফ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, এ দেশ থেকে ফ্রেটের টাকাও রেমিট হয়ে যেত। এটা না হবার পেছনে কারণ কিন্তু করাপশন, এবং ব্যাংকিং ব্যবস্থাটা দেশে এখনো আমি মনে করি 90% ম্যানুয়াল। আপনি বলতে পারেন তাহলে বিকাশ কি ব্যাংকিং ব্যবস্থা না? না, এটা তাছাড়া একটা আমরা অনলাইন রিটেল অনেক ব্যবস্থা ব্যাংকিং হতে এর পারে। ব্যাপারেও তো শুনে থাকি প্রায়, অনলাইন ব্যাংকিং এর কথা তো প্রায় শুনি, বাট এটা এখন আসলে কি সেটাতে ধরনের যদি ব্যাপার? যান তাহলে তো বাংলাদেশ ব্যাংকের সুইফট কোডও তো হ্যাক হয়ে অনেক টাকা চলে গেছে। তাহলে আবারও আসতে হবে আপনার সরকারের ক্ষেত্রে। তবে ব্যাংকগুলো এখন পর্যন্ত সেই অর্থে অনলাইন হয়নি, যেটা লজিস্টিক্স বিজনেসের জন্য সত্যিই প্রয়োজন। সেটা হচ্ছে বাইরে আমাদের এখন পর্যন্ত আমাদের ক্রেডিবিলিটি, আমাদের ব্যাংকগুলোর ক্রেডিবিলিটি এবং আমাদের ব্যবসায়ীদের একসেপ্টেবিলিটি, নো ওয়ান ওয়ান্টস টু গিভ ক্রেডিট টু বাংলাদেশ, বিকজ আমাদের ক্রেডিট ওয়ার্দিনেস অ্যান্ড ওভারঅল বাংলাদেশের লজিস্টিক্স ব্যবস্থা। আপনাকে আমি বলি, 4-5টা এয়ারলাইনের যারা এখানে জেনারেল সেলস এজেন্ট ছিল, তারা অ্যামাউন্ট পে করেনি ওকে, এয়ারলাইনকে। ওকে। এবং এই মুহূর্তে এয়ারলাইন যারা জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করতে যায়, তাদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে 2 মাসের ফ্রেট বা ফেয়ার বা 2 মাসের যে রেভিনিউ আসবে আমাকে অ্যাডভান্স ক্যাশ টাকা দিবেন। আমার দেশের ব্যাংকিং ব্যবস্থা, সেন্ট্রাল ব্যাংক কি সেইভাবে প্রস্তুত? আপনাকে একটা কথা বলি, আমরা স্বাধীন হয়েছি 1971-এ, আমার জন্ম। আমি পাকিস্তানেরও দায়িত্ব ছিলাম যখন আমি পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ইজিপ্ট, মরিশাস, মাদাগাস্কার, নাইজেরিয়া, কেনিয়া, ইউরোপের 4-5টা দেশ, মধ্যপ্রাচ্য তো অবশ্যই, দুবাই, কাতার, ওমান, অনেকগুলো, ইন্ডিয়া তো আমি সেখানে ফ্যামিলি সহ ছিলাম, ইন্ডিয়া, সিঙ্গাপুর এবং দুবাইয়ে। তো এই কান্ট্রিগুলো দেখতে যে আমি দেখলাম যে পাকিস্তানের যে ফরেন এক্সচেঞ্জ ল 1947-এ তারা যেটা করেছে, 71-এ আমরা সেপারেট হয়েছি। এখনও আপনি আমাদের বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ ল যদি আপনি হাতে নেন, আপনি দেখবেন যে পৃষ্ঠা নাম্বার এবং দাড়ি কমা শুধু পাকিস্তানের জায়গায় বাংলাদেশ শব্দটা বসানো হয়েছে। বাংলাদেশ তো গ্রাম প্রধান দেশ, এবং গ্রামীণ অর্থনীতি বাংলাদেশে বিরাট কন্ট্রিবিউশন করে, যদিও আমরা বর্তমান সময়ে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেট আপ নিয়েই চলার চেষ্টা করছি। সো গ্রামীণ অর্থনীতিকে এই শহুরে ব্যবস্থাপনার ভেতরে কিভাবে অংশীভূত করা যায় থ্রু লজিস্টিক্স সাপোর্ট, লাইক সাপ্লাই চেনের এক বিরাট একটা প্রভাব এখানে কিভাবে আমরা আনতে পারি? আমাদের দেশে কৃষি ব্যবস্থা, সবাই বলে প্রযুক্তি নির্ভর হয়েছে, অনেক প্রযুক্তি, অনেক কিছু, কিন্তু যেটা ওই যে সাপ্লাই চেনের যে বিষয়টা, একটা কৃষক যখন তার শস্য বাজারে নিয়ে যায়, কৃষককে তখন অনেক প্রকারের ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়, এবং সেটার এমনভাবে তারা নির্যাতিত, এমনকি ওজনের ক্ষেত্রেও। একজন আম চাষি যখন আম বিক্রি করেন, তখন 40 কেজিতে মনে তাকে দেয়া হয় না, তাকে 45 কেজি তার কাছ থেকে নেওয়া হয়। এবং এগুলো সেই গ্রামীণ একটা ব্যবস্থার মধ্যে তারা চলছে। মরিচ নিয়ে যখন একজন কৃষক যায় হাটে মরিচ বিক্রি করতে, তার মরিচের ওজন যদি হয় 22 কেজি, তাকে 20 কেজির দাম দেয়া হয়। হ্যাঁ, পাইকাররা, কতখানি, মধ্যস্বত্ব। তো হ্যাঁ। এইটাকে যদি আমরা সাপ্লাই চেন সিস্টেমটাকে যদি প্রপার করতে পারতাম এবং টেকনোলজির ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু এই কৃষকটা ঢাকার সাথে তার প্রাইসটা কম্পেয়ার করতে পারতো এবং সে এটা সেল করতে পারতো। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে পেরিশেবল যে প্রোডাক্টগুলা, স্পেশালি আপনার যেগুলো আমরা ভেজিটেবল বলি, এগুলো প্রিজারভেশনের কোনো সিস্টেম বাংলাদেশে নাই। এবং পেঁয়াজের কিছু একটা বের করেছে, ওইটা আসলে এই গরমের মধ্যে বা বৃষ্টির মধ্যে ওটা সাস্টেনেবল হয় না, গাছ উঠে যায়, ওটা দেখেছি আমি। তো এই যে আমাদের যে কুল চেন এবং সাপ্লাই চেন যে প্রসেসগুলো, এগুলো আসলে ফার্মাররা অ্যাকচুয়ালি এর ধারে কাছে এখনো নাই, এবং সরকারেরও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। এটা অবশ্যই দুঃখের কথা, যদিও এমন একটা অবস্থা থেকে আমরা সহসাই মুক্তি চাই।
যদিও এটা অনেক নিয়মতান্ত্রিক পদ্ধতির ব্যাপার, সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, অনেক মানুষকে এঙ্গেজ করানোর ব্যাপার, বাট সামগ্রিকভাবে আমরা অন্তত এতটুকু বিশ্বাস করতে চাই যে এটি হয়তো বা কোনো যোগ্য সুযোগ্য নেতৃত্বের মাধ্যমেই পসিবল। আমরা হয়তো বা সেই সুদিনের অপেক্ষায় থাকছি। আমি হুদা ভাইয়ের কাছে আরেকটা আসলে এবার একটু ভিন্নতরভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করছি। আকিজ লজিস্টিক্স কিভাবে বাংলাদেশের লজিস্টিক্স খাতে একটা উদ্যমী, প্রতিশ্রুতিশীল, একটা গতিশীল অবস্থায় ভূমিকা রাখতে পারবে বলে আপনি বলছেন আমাদেরকে? আমরা শুধু এটাকে গতিশীলই করছি না, এটাকে মডার্নাইজ করছি। এর জন্য আমরা যত ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যত ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন ওয়্যার হাউজিং, প্যাকেজিং এবং ট্রান্সপোর্টেশন, আমাদের ওন ট্রান্সপোর্টেশন আছে, নিজস্ব ট্রাকিং ব্যবস্থা আছে। এবং শুধু তাই নয়, আমরা সিপোর্ট, এয়ারপোর্ট সব জায়গায় আলাদা আলাদা মডার্ন টেকনোলজি ইউজ করে বারকোডের মাধ্যমে এবং যত মেশিনারিজ আছে, আমরা যত ম্যান পাওয়ার ইউটিলাইজ কম করে মেশিন ইউটিলাইজ বেশি করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, এবং অলরেডি আমরা সার্টিফিকেশনের জন্য ইন প্রসেসে আছি, সেইভাবে আমরা পুরো সাপ্লাই চেইন ব্যবস্থাটাকে আমরা একটা দেশের জন্য একটা অনুকরণীয় হিসেবে আমরা এটাকে দেখতে চাই। আমরা আকিজ রিসোর্সের মাধ্যমে, আকিজ রিসোর্সের যে আকিজ লজিস্টিক্স একটা প্রতিষ্ঠান, এর মাধ্যমে আমরা আগামীর যে চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবিলার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আকিজ রিসোর্সেসের, আপনি জানেন যে আকিজ রিসোর্সেস কতটা টেকনোলজি নির্ভর। আমি যখন এখানে আসি টেকনোলজি দেখেই কিন্তু আমি এখানে ঢুকেছি যে ওয়াও, দিস ইজ সিম্পলি ওয়াও সিস্টেম। এবং সে কারণেই আমি মনে করি এটাকে আমরা ব্লেন্ডিং করে আমরা একটা আন্তর্জাতিক মানের লজিস্টিক্স হাউস হিসেবে গড়ে উঠব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাস্টমারের যেন ঘরে বসে তাদের সেবাটা, লজিস্টিক সেবাটা ঘরে বসে উপভোগ করতে পারে। খুব সিম্পলভাবে আমরা সেটাকেই বলতে চাই যে মডার্ন টেকনোলজি নির্ভর একটা লজিস্টিক্স প্রতিষ্ঠান আকিজ লজিস্টিক্স হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হুদা ভাই। মূলত আকিজ রিসোর্স চলে অনেকখানি এআই নির্ভর, অনেক ক্ষেত্রে আমরা অটোমেশন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, এই জিনিসগুলোর সম্মিলন ঘটাতে চাই। সো আকিজ লজিস্টিক্সের প্রেক্ষাপটটা আরও আধুনিক এবং মডার্ন, সুপার মডার্ন হবে, আমরা সেটাই বিশ্বাস করতে চাই। হুদা ভাইয়ের সাথে আজকের এই পর্বে আমাদের এই কথোপকথন আরও অনেক দূর যেতে পারে, কিন্তু সেটি হয়তোবা সময়ের কারণে সুযোগ হবে না। সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, আসলে প্রশ্নটা আসলে দুটো ভাগে ভাগ করা। প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি আমরা বিশ্বাস করি যে কর্পোরেট সেক্টরে লিডারশিপ, সেই লিডারশিপে আপনার যোগ্য নেতৃত্বে আকিজ লজিস্টিক্স সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই লজিস্টিক্সের সেই এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে কি ধরনের বৈশিষ্ট্য অ্যাজ এ লিডার হিসেবে থাকা উচিত? দ্বিতীয় প্রশ্ন, যদি তরুণ কেউ এই লজিস্টিক্স খাতে তাদের ভবিষ্যৎ পেশা হিসেবে নিতে চায়, আপনার কি কি পরামর্শ থাকবে? ধন্যবাদ তৌফিক ভাই। এখানে একটা খুব সিম্পল বিষয় আমি বলি, একজন লিডার তখনই লিডার হয় যখন সে লিডারটা টিম প্লেয়ার হয়, একা যেন কাজ না করে। আমার মনে হয় যে আমরা আকিজ লজিস্টিক্সে সেভাবে কাজ করছি, এটা একটা। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে তরুণ প্রজন্ম কিভাবে নিবে এই লজিস্টিক্স পেশাটাকে, আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, উন্নত বিশ্বে কিন্তু আপনি জানেন যে টপ স্টুডেন্টদের একটা থাকে, চয়েস থাকে। পৃথিবীর এপি মুলার গ্রুপ আপনি হয়তো শুনেছেন, ডামকোজ বা সাবমেরিন বা মার্কসলাইন, যেটাকে আমরা কমনলি জানি, বড় বড় প্রতিষ্ঠানগুলো, তো তাদের কিন্তু ফার্স্ট চয়েস থাকে গ্লোবাল ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে। বাংলাদেশের আনফর্চুনেটলি পাঠ্যপুস্তকে কোথাও মাস্টার্সের আগে গ্রাজুয়েশন পর্যন্ত কোথাও কিন্তু লজিস্টিক্স নিয়ে কোনো সিলেবাসও নাই। এই কারণে তরুণদের মাঝে আমি মনে করি প্রথমেই এটা তাদের মাঝে একটা একটা গ্রাজুয়েশনের আগ পর্যন্ত যেন একটা প্রাথমিক ধারণা দেয়া হয় যে লজিস্টিক্স কী জিনিস, এটা কি করে, এটা কিভাবে দেশের উপকারে আসে, মানুষের উপকারে আসে, এবং দেশ গঠনে, অর্থনীতি বিল্ড আপে কীভাবে এটা কাজ করে। আমার মনে হয় সেটা দরকার। ওই আবারও সরকারের কথা, তো ইনশাল্লাহ আমরা হোপফুল দ্যাট আমরা আগামীতে কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং আমরা নিব, সেটা
দেশের যারা ভালো বিদ্যাপীঠ আছে সেখান থেকে আমরা ক্যাম্পাস রিক্রুট করব আগামী সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এবং এখন ইদানিং কিছু ছেলে, কিন্তু সেটা ঢাকা বেস, যারা ঢাকায় অবস্থান করে তারা জানে, কিন্তু আমাদের একটা ব্যাপক জনগোষ্ঠী এবং ভালো ব্রিলিয়ান্ট ছেলে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে জেলা শহরগুলোতে থাকে, তাদেরকে আমাদেরকে উঠে নিয়ে এসে এই সব পেশার দিকে তারা যেন মনোনিবেশ করতে পারে, ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে, সেরকম একটা সিস্টেম ভবিষ্যতে আকিজ লজিস্টিক্স করবে বলে আমি আশা করি। ধন্যবাদ হুদা ভাই আপনার মূল্যবান সময়ের জন্য। এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ারে আজকে আমাদের অতিথি ছিলেন জনাব ফজলে হুদা, তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার অব আকিজ লজিস্টিক্স। আকিজ রিসোর্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আর এই এয়ার টকের এই পর্বে আজকে আমরা শেষ করতে যাচ্ছি। শুধু তার আগে একটা কথা মনে করে দিতে চাই, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা আমাদের যারা আমাদের অনুষ্ঠান দেখেন বা দেখছেন তাদের সামনে আমাদের আকিজ রিসোর্সের যে রিসোর্সগুলো এই বৃহৎ শিল্প পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা কি করছেন, তারা কি ভাবছেন, তারা কিভাবে সামনের দিনে অন্যদের অনুপ্রেরণার অংশ হচ্ছেন, সেগুলো আসলে আমরা তুলে ধরতে চাই। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। সামনে আরও অন্য কোনো অতিথিকে আপনাদের সামনে হাজির করব। সে পর্যন্তই ভালো থাকবেন সবাই।